সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অন্তরীকরণের সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এই যে অঙ্কটি সমাধান করবে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর অঙ্ক। বন্ধুরা, আমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হই না কেন, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখার জন্য। কারণ আমাদের এই যে অন্তরীকরণ অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কোনো প্রকার তোমরা স্কিপ করে থাকো, এ প্লাস থেকে তো আমরা সিটকে পড়ে যেতে পারি আর কি, এ প্লাস নাও হতে পারে। তাই তোমরা সম্পূর্ণ দেখবে, যে কোনো বোর্ড হোক না কেন। কারণ কখন কোন বোর্ডের অঙ্ক সহজ হয় কঠিন হয় আমরা কিন্তু কিছুই বুঝি না। সব থেকে বড় মজার বিষয় হচ্ছে অঙ্কগুলো মেন টপিক্সের অঙ্কগুলো বা টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো দেওয়া ছিল আমার বা দেওয়া আছে, এগুলো করার পরে তোমরা যদি যে কোনো বোর্ডের অঙ্কগুলো হাত দাও, তা আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্য তোমরা অ্যান্সার করার একটু হলে তোমরা সহজ মনে হবে। যে ঢাকা বোর্ড 23 ছিল আমাদের দৃশ্যকল্প 1 দিয়ে জি অফ এক্স এর মান ছিল সাইন এক্স, আর দৃশ্যকল্প 2 এ দেওয়া ছিল এক্স সমান ট্যান রুট দিয়ে 2y। এটা লেখা ছিল উদ্দীপক দুইটা। এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু সলিউশন করতে হবে। বারবারই তোমাদের যেটা বলি যে ক নম্বর কিন্তু আমাদের সৃজনশীলের যে অংশ আমরা করি, ক নম্বর কিন্তু সম্পর্ক খুব কম থাকে, যেটা 1% আবার নেই পার্সেন্ট। তদ্রূপ যে অঙ্কটা এখন সমাধান করবো ক নম্বর, তার কিন্তু সম্পর্ক নেই উদ্দীপকের সাথে। দেখো এক্স এর সাপেক্ষে লগ এক্স এর পাওয়ার এর অন্তরজ নির্ণয় করো, সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক। আর খ নম্বর বলছে দৃশ্যকল্পে 1 মানে 1 যেটা দেওয়া আছে এর আলোকে 1 + 2 তারপর জি অফ এক্স যোগ 3, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেওয়া জি অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কিন্তু দেওয়া আছে এবং এর শর্ত দেওয়া আছে এর 0 <= x π/2 ব্যবধিতে চরম মান নির্ণয় করো। বন্ধুরা দেখো, চরম মান কিন্তু এই টাইপের অঙ্ক করানো হয়েছে, কিন্তু এত বড় সংখ্যা দিয়ে তোমাদের বা এরকম শর্ত দিয়ে এরকম করানো এত বড় করানো হয়নি। কিন্তু যখন তোমরা যাবা বাস্তবে তখন কিন্তু বুঝতে পারবে। গ নম্বর দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে ব্র্যাকেট দিয়ে 1 + x² হোল স্কয়ার y2 যোগ 2 ব্র্যাকেট শুরু 1 + x² ইনটু xy1 = 1। এই টাইপের অঙ্ক করা হয়েছে, কিন্তু তোমাদের এই প্রমাণটা করা হয়নি। কিন্তু মাথায় রাখবা, টাইপগুলো যদি আমাদের ঠিক থাকে বন্ধুরা, তাহলে আমরা অঙ্কগুলো সব 100% করতে পারবো। আর জানো তো তোমরা সৃজনশীল অঙ্ক কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু সরাসরি যে দেওয়া থাকবে এমনটা না, একটু হলে আমাদের করানো থাকবে। দেখো, দেখতে থাকো মনোযোগ সহকারে। প্রথম ক নম্বর যেটা আমাদের দেওয়া ছিল আমাদের সুবিধার জন্য এবং তোমাদের বোঝানোর পারপাজে অঙ্কটা সমাধান করে নিয়ে আসছি। ঢাকা বোর্ড 23 ক নম্বর এটা লেখা ছিল আমাদের অঙ্ক, এটা জাস্ট ছিল। আমি ধরে লিখছি, ধরি y সমান ওই টাইপের অঙ্ক যদি কখনো দেওয়া থাকে তাহলে সব ক্ষেত্রে এইভাবে করতে হবে। আবার বলছি, অঙ্কটা একটু দেখি। এক্স এর সাপেক্ষে লগ এক্স এর পাওয়ার অর্থাৎ এ এর অন্তরজ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক যদি কখনো থাকে, প্রতিটা অঙ্কের একই নিয়ম। ধরি y দিছি, y ধরছি সমান লগ এক্স এর পাওয়ারে এ। ওকে, এখন তোমরা এই যে একটা লাইন লিখছি, আমি পাশে লিখে নিছি, না লিখলে চলবে। লাইনটা কি লেখা ছিল? y সমান লগ এক্স এর পাওয়ার ই গুণ লগ ইর পাওয়ার এ। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, এই লাইনটা তোমরা যদি না লিখতে চাও কোনো ব্যাপার না, এটার থেকে আমাদের এটা উৎপত্তি, এটা আমরা একটা সূত্রের থেকে আমরা করতে পারি আর কি। বা y সমান লিখলাম। এখন লগ এক্স এ কে যদি আমরা ডিভাইডেড করি বা বিভাজন করি সূত্রের মাধ্যমে, তাহলে আমাদের এরকম লিখতে পারি লন এ, মানে উপরের যে মানটা দেওয়া থাকবে আগে লিখবো, তারপর লন নিচের যে মানটা দেওয়া আছে মানে বেস সেটা নিচে লিখবো। বন্ধুরা, আমার মনে হয় এই লাইনটা বাদ দিয়ে এটা করলে তোমাদের জন্য সহজ হবে এবং সরাসরি আমাদের মেন বইয়ের সেটা আমাদের দেওয়া আছে, আমরা সেটা করলে ভালো হবে। তাহলে আবার বলছি, যেহেতু লগ আছে আমরা লগ না লিখে আমরা এটা লিখতে পারবো সূত্রে যেটা বলা আছে লগের পরিবর্তে লন। উপরের পাওয়ারের যে মানটা উপরে লিখবো আর নিচের মানটা বেস এটা লিখবো নিচে। এখন আমরা সাধারণত যেটা আমরা করে থাকি লগের ক্ষেত্রে এরকম করে থাকি, দেখো লগ 3/4 আছে। তো লগ যদি এরকম থাকে আমরা কি লিখতে পারি, তাহলে একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই লগ লিখলাম, উপরের যে মানটা আছে বন্ধুরা, উপরের মান আগে লিখি, হলো? লেখার পর আমরা ভাগ চিহ্ন দেই। কি চিহ্ন দেই? ভাগ চিহ্ন। এবার বাদ বাকি মানটা লগ কত? 3। আমরা কিন্তু এরকমভাবে সাধারণত লিখি নর্মালি এইভাবে। তাহলে এখানেও তদ্রূপ আমরা এরকম লিখতে পারি। এখানে লিখেছি দেখো লন, উপরের মানটা লিখলাম, আবার লন দিয়ে নিচের মানটা লিখলাম বেস। অর্থাৎ এটাকে অর্থ কি এরকম, চেরা অর্থ হলো ভাগ। আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি। ওকে, আবার এখানে আমরা d/dx লিখব। এখানে d/dx যখন আমরা লিখছি তখন আমরা এইভাবে কিভাবে লিখছি একটু খেয়াল করবা। এই লন যে মানটা দেওয়া আছে লনে, এই মানটা কিন্তু লিখলাম d/dx লিখে এই ln x এটা কিন্তু ভাগ আছে, এটা যদি উপরে যায় তাহলে আমরা যদি ইনভার্স লেখা যায়, তাহলে এর মতো ইনভার্স দেওয়া।
ওকে, তাহলে ডি বাই ডিএক্স কিন্তু আমরা লিখলাম, অ্যান্ড ডি বাই ডিএক্স এভাবে মূলত আমরা এখানে লিখবো। তাহলে আবার বলছি, এখানে ওয়াই আছে, ডি বাই ডিএক্স লিখে ওয়াই লিখলাম, এখানে লনে বসে গেল ডি বাই ডিএক্স লিখে, এই এক্সের সাথে যেহেতু এটা আছে এই জন্য ডি বাই ডিএক্স পাশে লিখছি আর কি। লন এক্স আছে, এটা নিচে, এটা উপরে গেলে কি হয়, ইনভার্স মানে ভাগ। এখন আমরা যে কাজটা করবো ডি ওয়াই বাই ডিএক্স বামে কিন্তু বসে যাবে, লনে বসে গেল। এখন যদি আমরা একটু কাজ করি, কি কাজ করবো বন্ধুরা, এখানে যেহেতু যদি কখনো পাওয়ারে যদি কোনো কোনো কিছু দেওয়া থাকে, আমাদের নিয়ম হচ্ছে ডি বাই ডিএক্স এর নিয়ম, মনে করো 2x কিউব আছে, এটা উদাহরণস্বরূপ বলছি, তাহলে 3টা সামনে গুণ হবে আগে, 3 দুনে কত 6, আর পাওয়ার থেকে 1 করে কমবে, পাওয়ার এখানে 3টা ছিল, এখানে হবে 2টা। ওকে, তাহলে আবার একটু দেখি, 3 দুনে 6, পাওয়ার এক্স 3টা ছিল, 2টা হয়ে গেছে। তদ্রূপ এখানে যদি আমরা কাজ করি তখন এরকমভাবে কাজ করা যাবে। দেখো পাওয়ারে যদি আমরা এখানে কাজ করি, পাওয়ার -1 আছে, এটা যদি সামনে গুণ করি তাহলে -1 না বন্ধুরা, 1 এর কিন্তু ভ্যালু নেই, এই জন্য কিন্তু লেখা হবে না। ওকে, এখন ln x বসে গেল, এবার এর থেকে 1 করে বিয়োগ। এখন কথা হলো স্যার আপনি তো এখানে বিয়োগ করেন, হ্যাঁ আমি বিয়োগ করছিলাম, কিভাবে দেখো, 3 দুনে 6, এক্স এখানে 3টা আছে, 3টার থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 2টা হয় না, এই যে 2টা, এখানে তদ্রূপ -1 সামনে গুণ করো, ln x পাওয়ারে -1, এর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কথা হয় বলো তো, -2 না, তাই -2 লিখছি। এটুকু করার পরে ডি বাই ডিএক্স লিখে আবার জাস্ট ln x লিখব। বন্ধুরা এবার একটু কিন্তু ভিন্ন, কিভাবে বলছে আবার, যদি পাওয়ারে যদি কখনো সংখ্যা বা কোনো কিছু দেওয়া থাকে সেটার কাজ আমরা আগে করব। ওকে, তাহলে -1 ছিল বলে -1 সামনে দিয়ে ln x ছিল, এখানে -1 এর থেকে যদি 1 বিয়োগ করে -2, এটুকু করার পরে এবার পাওয়ার বাদে কাজ করতে হবে, ডিফারেন্সিয়াল পাওয়ার বাদে কি আছে, ln x, ডি বাই ডিএক্স কি লিখেছে, ln x। আশা করি বুঝতে পারছো। ডি বাই যা আছে এই পাশে লিখলাম সমান চিহ্ন। এবার এখানে যে কাজটা করছি সেটা একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে এটা, যে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস মাইনাস বসে গেলে 1 এর এখানে ভ্যালু নেই। ln x মানে কি বন্ধুরা, ln x এখানে কত, -2 মানে কি 1, এরকম লেখা যায়, দেখো তো, ln x পাওয়ারে -2 মানে কি, আমরা 1/ln x এই যে হোল স্কয়ার স্কয়ার দিতে পারি, মাইনাস হলে নিচে হবে। এই দেখো আমি লিখেছি, এই যে -1 বসে গেল, লনে এটা হচ্ছে উপরে গুণ, তাহলে উপরে গুণ করলাম, আর এই যে মানটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে নিচে গুণ করলাম। এখন কথা হলো স্যার এখানে x কেন, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়াল আবার করি তাহলে আমরা পাবো 1/x, এক্সটা কিন্তু এই নিচে, এই কিন্তু অ্যান্সার। এটুকু আবার একটু তোমাদের একটু ক্যালকুলেশন আবার একটু দেখাবো, সেটা হচ্ছে এই লনে বসে গেল, -1 সামনে বসলো, 1 এর ভ্যালু নেই, এটা মানে কি 1/, এটা তাহলে 1/, এই মানটা লিখলাম। এখন কথা হলো শুধু x থাকে তো, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি 1/x হয়, তাহলে x কিন্তু নিচে, এটা কিন্তু অ্যান্সার শেষ। ওকে, এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের যেটা যাবো সেটা খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক তোমাদের দেখানো হয়েছে, খ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের খ নম্বর অঙ্কটা ছিল জি অফ এক্স সমান সমান সাইন এক্স। এখন অঙ্কটা মূলত আমাদের এটা দেওয়া আছে 1 + 2 জি অফ এক্স, এটা কিন্তু প্লাস দেওয়া, অনেক সময় প্লাস মাইনাস ভাবতে পারো, অলরেডি দাগ পড়ে গেছে 3 দিয়ে, এটা অঙ্ক মূলত এটা দেওয়া। এখন দেখো একটু খেয়াল করবা, 1 বসে গেল, যোগ লিখলাম, 2 লিখলাম, জি অফ এক্স এর মান আছে কত বন্ধুরা, দেখো তো সাইন এক্স না, এটুকু জায়গায় সাইন এক্স, যোগ লিখলাম, 3 লিখলাম, এই 1 লিখলাম, তারপর মাইনাস দিলাম, আর জি অফ এক্স এর মান কত, সাইন এক্স, যেহেতু স্কোয়ার আছে এর মতো স্কোয়ার দিব। ওকে, এখন 1 লিখলাম, যোগ লিখলাম, 2 সাইন এক্স। এখন আমরা একবার যদি একটু ক্যালকুলেশন করি, এইটুকুর মান আমরা সূত্র জানি কি বন্ধুরা, ছোটবেলার সূত্র 19 এর সূত্র cos স্কয়ার এক্স, তাহলে 3 cos স্কয়ার এক্স বসে গেল। ওকে, এখন আমাদের গুরুমান বা লঘুমান বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বা ম্যাক্সিমাম বা মিনিমাম সবই ঘুরে ফিরে একই কথা বন্ধুরা, জাস্ট আবার সরলমান যদি আমরা বলি, এখানে বলছে আমাদের সরলমানের কথা, তাও আমাদের ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু আমাদের একটু পার্থক্য আছে, আমরা একটু যাবো, গুরুমান লঘুমানকে বোঝানো হয়, আমরা একটু যাচ্ছি। তার আগে দেখো এই যে মানটা আমরা মূলত যেটা ছিল, এই যে অঙ্কটা আমরা পেয়েছি, একে আমরা ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে মূলত অঙ্ক ছিল জি অফ এক্স, এটা দিয়ে মূলত আমাদের একটা অঙ্ক দেওয়া ছিল, এটা উদ্দীপক দেওয়া ছিল, এর উপর ডিপেন্ড করে আমরা তৈরি করে নিয়েছি। তারপরে যেটা করছি মূলত এফ অফ এক্স ধরে আমরা এই মানটা লিখছি সরাসরি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, একে ডিফারেন্সিয়াল করতে প্রথমে একবার, পরে আর একবার ডাবল। হ্যাঁ, ডিফারেন্সিয়াল যখন করবো বন্ধুরা, আমাদের নিয়ম হচ্ছে 1 কে যদি ডিফারেন্সিয়াল করি এর মান 0, কারণ এটা ধ্রুবক পদ, এর সাথে কোনো চলক নেই, তাহলে এটা বাদ। এবার যদি একে ডিফারেন্সিয়াল করি, 2 বসে গেল, সাইন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, অন্তরীকরণ করি, তাকে আমরা সূত্র জানি সরাসরি cos এক্স, এই জন্য cos এক্স লিখলাম। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো কি হবে, 3 দুনে কত 6, স্যার মাইনাস কেন, মাইনাস একটু পরে বোঝাচ্ছি, 3 দুনে কত 6। এখন আমরা যদি কখনো cos এক্স কে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস, cos এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি মাইনাস সাইন এক্স।
ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, 3 দুগুণে 6, যেহেতু cos x কে করতে বলছি তাহলে মাইনাস হবে, মাইনাসটা সামনে। আর cos x কে যদি আমরা করি তাহলে কত হবে, sin x, sin x লেখা। এখন এই sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে cos x। আচ্ছা, এটা তোমরা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা, আবার একটু খেয়াল করবে, যেহেতু লাইনটা একবারে লিখে ফেলছি, সেটা এই 2 লিখলাম, sin কে করলে cos x বসে গেল। এখন যদি এটা আলাদা একটু করি তখন এরকম হবে, দেখো 3 cos square x লিখলাম। এখন আমি এইটা এই 3টা আর 2 গুণ করবো, 3 দুগুণে কত, 6। বন্ধুরা cos x কে যদি 3 দুগুণে কত হবে, 3 দুগুণে 6, আর cos x এখানে 2টা ছিল, একটা হবে। ওকে, আবার বলছি 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6, cos square কবার ছিল, দুবার ছিল না, একবার হবে, মানে একটা বিয়োগ। ওকে, এখন cos x কে যদি আমরা আলাদা আবার করি ডিফারেন্সিয়াল, তখন আমরা যেটা হবে সেটা মাইনাস sin x। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস 6 কী হয় বলো তো, এই cos x হবে আর sin x হবে, তাই এখানে লেখা দেখো -6 sin x cos x। দেখো, ওকে, তাহলে এন কিন্তু তোমাদের বোঝানো হয়েছে, একটু খেয়াল করবা। আচ্ছা, এরপরে দেখো যা আছে তাই এখানে লিখছি। এখানে ডাবল ড্যাশ যদি আমি আবার করি, ডাবল ড্যাশ যখন করবো, 2 বসে গেল, cos কে করলে কত হবে, মাইনাস sin x, এই মাইনাস sin x, এই মাইনাস লিখলাম, 6 লিখলাম। একে যদি আমরা ধরি ইউ, আর এটা হচ্ছে ইবি মেথড। বন্ধুরা ইবি মেথডে আমরা যখন ডিফারেন্সিয়াল করব তখন sin x যদি বসে যায়, ডিফারেন্সিয়াল করব কাকে, cos কে, মানে একে যদি ডিফারেন্সিয়াল করি এটা বসে থাকবে, আবার একে যদি করি এটা বসে থাকবে, সহজ হিসাব। তাহলে sin x বসে থাকবে, d বাই dx cos x লিখলাম, যোগ cos x যেহেতু বসে আছে, d বাই dx এবার sin x লেখা। এইবার মেথড পদ্ধতিতে আমরা এখানে পাশে লিখে নিতে পারো সুবিধার জন্য, এইভাবে পদ্ধতিতে অন্তরীকরণ করা। এখন এই মানটা বসে গেল, মাইনাস লিখলাম, 6 লিখলাম। এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করি তখন দেখা যাবে কি, এটা বন্ধুরা আবার একবারে লিখেছি, cos x লিখলাম, sin x কে যদি আমরা d বাই dx করি তাহলে কি পাবো, cos x, ওই cos আর এই cos, তাহলে cos স্কয়ার x এটা আগে লিখছি। এটা যদি লিখি cos কে যদি আমরা করি তাহলে মাইনাস sin পাবো, তাহলে মাইনাস লিখলাম, sin গুণ করলে sin স্কয়ার x। ওকে, -2 sin x। অনেক প্রশ্ন করতে পারে স্যার কীভাবে সাইন হলো। বন্ধুরা এই cos কে যদি আমরা করি তাহলে মাইনাস sin x পাবো, আর sin x তো একটা রয়ে গেছে সামনে, তাহলে গুণ করলে কত হয়, sin গুণ করলে sin স্কয়ার x, মাইনাস sin স্কয়ার x, এই যে পরে লেখা, মানে এইটুকু ক্যালকুলেশন করে এটা আগে লেখা, এটা মাইনাসটা আমি একবারে লিখে রাখছি। ওকে, এখন -2 লিখলাম, sin x লিখলাম, মাইনাস লিখলাম। এখন যদি ক্যালকুলেশন করি -6, আর এইটুকু সূত্র বন্ধুরা আমরা জানি cos 3x, ত্রিকোণমিতির সূত্র আমরা জানি। এখন আমরা যদি কখনো গুরুমান, লঘুমান এগুলো বা চরমান কখনো যদি বের করতে চাই প্রশ্নমতে দিয়ে, এর প্রথমে একবার ডিফারেন্সিয়াল এটা করতে আমরা 0 লিখতে পারি, আমরা এটা 0 লিখলাম, আর এটুকুর মান আছে কত, এই যে মানটা লিখো, এটা লিখলাম = 0। তো cos x যদি কমান নেই 1 - 3 sin x থাকে = 0, এটুকু লাগবে 0 পাবে, তাই লিখলাম 2 cos x = 0, তাহলে cos x = 0। x যদি লিখে cos ওপাশে পার করি ভাগ হয়, মানে ইনভার্স 0। cos ইনভার্স কত মান বলো তো, 90 ডিগ্রি। বন্ধুরা আমরা 90 ডিগ্রি এখানে লেখার সুযোগ নেই, আমরা π/2 লিখবো, পায়ের মান 180, 2 দিয়ে ভাগ করে 90। যদি বলো স্যার কেন, কারণ এখানে শর্ত আমাদের বলা আছে যে π/2 এভাবে নিয়ে আসতে হবে। একইভাবে পরেরটা যদি আমরা লিখি, এই মানটা = 0 লিখলাম, এই মানটা লিখলাম, প্লাস 1 পাশে গেলে -1 sin x, এটা গুণ পাশে গেলে ভাগ হয় 1/3, x লিখলাম, sin পাশে গেলে sin ইনভার্স 1/3। এখন দুইটা মান কিন্তু পেয়ে গেলাম। আমরা প্রথম যে মানটা আমি ধরে লিখছি x = π/2 বিন্দুতে, এই যে মানটা দুইটা পেয়েছি না, একটা মান একবার আমরা ডাবল ড্যাশে বসাবো, বসানোর পরে দেখবো কোন অবস্থায় যায়। তাহলে π/2 বসালাম, ডাবল ড্যাশ, এই যে ডাবল ড্যাশ অঙ্কটা এখন বসালাম, π/2 এখানে বসালাম, বসায় যে মানটা পাইছি এটুকু ক্যালকুলেশন -2, এই ক্যালকুলেশন করলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে +6, 6 দিয়ে যোগ বিয়োগ করলে 4। ওকে বন্ধুরা, এটা টেনশন নেওয়ার কিছু নেই, এটা ক্যালকুলেটর দিয়ে করবা। ওকে, অ্যান্ড করার পরে শূন্যর সাথে যে মানটা পাবো তুলনা করবা, শূন্যর সাথে তুলনা করার পরে মানটা যদি শূন্যর থেকে মানটা বড় হয় তাহলে বুঝবা এখানে সর্বনিম্ন মান পাওয়া যায়। আবার বলছি, এখানে ক্যালকুলেশন করব, ডাবল ড্যাশে প্রথম মানটা বসালাম, বসানোর পরে শূন্যর সাথে তুলনা করব, শূন্য থেকে যদি মানটা বড় হয় তাহলে সর্বনিম্ন পাওয়া যাবে। এক কথায় শূন্য যদি বড় হয় তাহলে সর্বোচ্চ মান পাবো, কিন্তু শূন্য তো এখানে বড় না, বলছে শূন্য থেকে বড় মানে যে সর্বনিম্ন মান পাবো। এই যে মানটা আমরা পেয়েছি, এই মানটা এবার অ্যাট লাস্ট আমরা যেটা প্রথম সমীকরণ এখানে বসাবো। আমরা প্রথম সমীকরণ ছিল এখানে বসাইছি, sin x এর পরিবর্তে π/2 সব জায়গায় বসানো হয়েছে, এটা ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করেছি, তোমরাও করবা, 3 অ্যান্সার হয়েছে। এটাই কিন্তু আমাদের উত্তর পাবো, সর্বনিম্ন পাবো। অ্যাট লাস্টে কি তোমরা দেখবা সবথেকে কম নাম্বার, মানে কম যে মান, ছোট মান, সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে।
আচ্ছা, একইভাবে যদি আমরা যাই, দেখো এর বাকি অংশ x সমান যদি এটা হয় তাহলে ডাবল ড্যাশে বসাবো, মান বসালাম, যেখানে যা আছে সব জায়গায় মান বসালাম, বসানোর পরে এটা ক্যালকুলেটর ইউজ করবা। আমরা জানি সাইন ইনভার্স কাটাকাটি যায়, এখানে সে -2/3 থাকে, -6 থাকে। একইভাবে মানটা এখানে বসানো, কিন্তু এখানে যদি তোমাদের একটু সমস্যা একটু খেয়াল করবো, 6 লিখলাম, এখানে যদি আমরা কমন নেই তাহলে আমাদের এরকম থাকে। আমরা জানি এর সূত্র cos 2x এর সূত্র, বন্ধুরা cos 2x এর সূত্র আমরা জানি 1 - 2 sin square x। এখন কথা হলো 6 বসে গেল, cos লিখলাম, এই cos, আর 2 হলো সূত্র 2, আর এটা সম্পূর্ণ মিলে আমরা x ধরলাম। x বলতে কাকে ধরেছি বন্ধুরা? এখন বর্তমানে x বলতে এখানে ধরছি হলো sin inverse 1/3। এখন তাহলে আমাদের বলছে cos 2x এর সূত্র, ওকে। তাহলে আমরা 6 লিখলাম, তাহলে সূত্র আমরা কি জানি 1 - 2 sin square x, 1 লিখলাম, -2 লিখলাম, সাইন লিখতে বলছে, সাইন ইনভার্স sin স্কয়ার x। তাহলে এখানে আমরা যদি সাইন লিখি তখন কেমন হবে দেখো তো, 2 তো লিখলাম, সাইন যদি লিখি এই যে 1 লিখলাম, -2 লিখলাম, আর এখানে sin স্কয়ার লিখলাম। আর x মানে কি? x বলতে এটাকে বোঝানো হচ্ছে, লিখো sin ইনভার্স 1/3। এখন বন্ধুরা আমরা জানি সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি যায়, তাহলে 1 - 2 থাকে, আর স্কয়ারটা এর মাথায় আসে, তখন কত? 1/3 স্কয়ার। আমরা কিন্তু সেই মানটা একবারে লিখে রাখছি, ওকে। একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। 6 লিখলাম, এটা যদি ক্যালকুলেশন করে এটা পাবো, আর এটা যদি ক্যালকুলেশন করে -16/3 শূন্য বড় হলে আমরা বন্ধুরা আগেই শিখেছি যে মানটা পাবো, এর থেকে যদি শূন্য বড় হয় আমরা সর্বোচ্চ মান পাবো। এরপর সেমভাবে প্রথম যে সমীকরণটা ছিল সেখানে আমরা মানটা বসাবো, বসানোর মধ্যে শেষ ক্যালকুলেশন করছি আগের মতো, সাইন ইনভার্স বাদ দিলে এখানে 2 থাকে, 2 1 এর সাথে গুণ করলে 2/3 যোগ, এখানে তাই করছি। আমরা এই সূত্র ব্যবহার করছি, আমরা জানি cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা, 19 এর সূত্র। তাহলে এখানে যদি আমরা লিখি 3 বসে গেল। এখন cos স্কয়ার আর থিটা মানে কি ধরছি বলো তো? সাইন ইনভার্স 1/3। তাহলে আমরা সূত্র যদি লিখি 1 - sin স্কয়ার লিখলাম, আর থিটা মানে কি? থিটা মানে এটা, তাহলে এটা দেখো সাইন ইনভার্স কত? 1/3। এখন আমরা জানি সাইন ইনভার্স বাদ যায়, তাহলে 1 - 1/3 স্কয়ারটা এর মাথায় আসে, তাই লিখেছি দেখো 1 - স্কয়ার মানে কি 1/3 থেকে না, একবারে লিখেছি। তোমাদের যদি সমস্যা আলাদা করে নেবে, ওকে। তাহলে একটা উত্তর 13/3। বন্ধুরা একে যদি আমরা ভাগ করি 3 4 12, 4 পয়েন্ট সামথিং পাবো, এটা হচ্ছে সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কত হয়েছিল দেখো তো? 3 বেরিয়েছিল কিন্তু আমাদের, দেখো কই 3। তাহলে এটা আমাদের সর্বোচ্চ, সবথেকে ছোট মান, এটা হলো সর্বোচ্চ মান। তাহলে এই টাইপের অঙ্কগুলো বন্ধুরা আমরা সবগুলো যাই বলুক না কেন আমরা এইভাবেই করি, একটু মাথায় রাখবে, তাহলে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে গ নম্বর। তাহলে গ নম্বরে যেটা আমাদের বলছে আমরা একটু খেয়াল করে দেখি। মূলত অঙ্ক আমাদের ছিল গ নম্বর x = tan √2y। আমরা এটা যে কাজটা করছি একবারে tan 2y, এরপরে যদি আমরা লিখি এরকম ভাবে, দেখো tan √2y = x। তাহলে এরকম যদি লিখি √2y = এটা গুণ পাশে গেলে আমি ভাগ tan ইনভার্স x, দেখো তাই লেখা, দেখছো? ওই পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে 2y এর মাথায় স্কয়ার আসে। x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব 2 লিখলাম, y কে যদি অন্তরীকরণ করি বন্ধুরা y হবে। কখনো তোমরা dy/dx লিখতে পারো, কখনো y লিখতে পারো, কখনো প্রাইম লিখতে পারো। সব সময় ডিপেন্ড করবে অঙ্কের মানের উপর। অঙ্কে বর্তমানে আমাদের কি আছে দেখো তো, y1 y2। y1 মানে কি? একবার ডিফারেন্সিয়াল করা, y2 মানে দুইবার করা, একটু বুঝে নিতে হবে, ওকে। তাহলে আমরা লিখলাম এটা, ওকে। এখন এই পাওয়ার যে মানটা সেকে যদি ডিফারেন্সিয়াল করি, আগে 2টা সামনে দিবা, tan ইনভার্স এখানে কবার ছিল বন্ধুরা? দুবার, একবার হয়ে গেছে। এখন নিয়ম হচ্ছে এটা করার পরে একে আবার পাওয়ারকে যেটা আছে পাওয়ারকে করা শেষ, এবার একে করতে হবে, একে করার নিয়ম tan ইনভার্স এসকে করলে যদি করি সূত্র আমরা 1/1 + x আমরা জানি, ওকে। এখন আমরা লিখলাম 2y1 লিখলাম সমান সমান, এটা কিন্তু উপরে গুণ হয় tan ইনভার্স x, আর এটা কিন্তু নিচে। এখন কোণাকুণি গুণ করো, বা লিখলাম এটা যদি কোণায় গুণ করি 1 + x² থাকে, আর এখানে থাকে 2y1, আর এই মানটা বসে যায় 2 tan ইনভার্স x। উভয় পক্ষ থেকে বন্ধুরা 2 আমরা 2 বাদ দিয়ে দেবো, হ্যাঁ, এখন না পরবর্তী লাইনটা 2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের একটা লাইন বেশি লিখে প্রয়োজনীয় সমস্যা নেই, একটু পরে বাদ দিয়ে দিই। 2টা যদি বাদ দিই তাহলে আমাদের এরকম লেখা যায় 1 + x² y1 = যেটা লেখা যায় tan ইনভার্স x। আমরা প্রয়োজনে পুনরায় উভয় পক্ষে আবার অন্তরীকরণ করবো ইভি মেথড। এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে আমরা যেটা জানি ইভি মেথড পদ্ধতি যখন করি প্রথম যে মানটা আছে এটা বসে যাবে, তাহলে এটা যদি বসে যায় তখন এটা আমাদের কাজ করতে হবে। একে যদি ডিফারেন্সিয়াল করি y1কে তাহলে y2 পাবো, সূত্রের যোগ। আবার বলছি প্রথম এটা কিন্তু বসাই দিলাম, আর y1কে ডিফারেন্সিয়াল করলে y2 পাবো।
আবার সেমভাবে ওয়ান কিন্তু বসে যাবে, এটা যদি বসে যায় একে ডিফারেন্সিয়েট করে 1কে করলে 0 হবে, যোগ এই 2 সামনে যাবে, তাহলে 2x, এখানে x দুইটা ছিল একটা হবে। ওকে, সমান সমান tan ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/1 + x স্কয়ার। আচ্ছা, কত সহজভাবে হয়ে গেল। আবার বলছি, প্রথম ইউকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি প্রথম মানটা বসে যাবে, আর এটাকে করলে y2 যোগ, একইভাবে এটা বসে যাবে, একে যদি ডিফারেন্সিয়েট করে 1কে করলে 0 যোগ, এটা যদি করলে 2x। ওকে, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করে 1/x, তোমরা সাইডে এটা লিখবা x এর সাপেক্ষে করে পুনরায় অন্তরীকরণ করে, এটা আবার লিখতে পারবো অন্তরীকরণ করে, তোমরা এই কথাটা আবার লিখবে, তার সুবিধা হবে। ওকে, এখন আমরা গুণ করতে পারবো 1 যোগ x স্কয়ার আর y2, এখন শূন্যের ভ্যালু নেই, তার মানে আমরা কি লিখবো 2x, আর এখানে y1 আর 1/1 + x। আর আমরা যে কাজটা একটু কোণাকুণি গুণ করবো, কোণাকুণি আমরা গুণ করলে আমাদের হচ্ছে এই কোণার সাথে আমাদের এই কোণার গুণ, তাই না? গুণ করলে দেখো 1 + x কবার আছে, 2বার, তাহলে 1 + x স্কয়ার লিখলাম, এর মাথায় স্কয়ার, এখন করবো y2, আর এখানে যাবো তখন এটা একবার এর সাথে গুণ করবো, আবার এটা একবার এর সাথে গুণ করবো, এর সাথে যখন গুণ করবো 1 + x স্কয়ার একটা আর একটা, তাহলে 2বার না, এর মাথায় 2, y2 লিখলাম। এটা যখন গুণ করবো তখন 2xy1 একবার অন্যের সাথে গুণ করলে এরকম হয় 2xy1, আবার 2xy এর সাথে গুণ করবো, তাহলে এরকম হবে 2x, এই দুইটা আর একটা x তিনটা, আর কত হবে y1 সমান সমান 1। এখন যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের উত্তর, আমাদের মানটা লিখবো 1 + x স্কয়ার হোল স্কয়ার, y2 লিখলাম যোগ। এখন আমাদের কি কমন যায় একটু খেয়াল করে দেখবো, আমাদের এর ভিতরে কি কমন যায়। আমরা যদি একটু এই পাশে লিখি, প্রমাণে বলছে আর এখানে বলছে 1 + x স্কয়ার লিখতে, আর এখানে বলছে xy লিখতে, দেখো তো ঠিক আছে কিনা প্রমাণের সাথে। এখন দেখো আমরা 2 লিখলাম আর xy1 কমন নিছি, তাহলে xy1 কমন গেল, কমন নিলে এখানে কিছু না মানে 1 থাকে, 2 তো কমন নিছি আর xy1 কমন নিছি, তাহলে এখানে থাকে x স্কয়ার। এই যে এটা যদি আমরা গুণ করি, এটা দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 2xy1 হয়ে যাচ্ছে, আবার যদি গুণ করি 2x দুইটার একটা তিনটা y1 হয়েছে = 1। এটা কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেছে। আমরা প্রমাণের স্যার কথা হলো xy1 এই পাশে কেন দিলে না, প্রমাণে যেভাবে দেওয়া আছে, যে প্রমাণে যেভাবে লেখা আছে আমি সেভাবে কিন্তু লেখার চেষ্টা করেছি আর কি। ওকে, 2 1 + x স্কয়ার xy1 = 1, এটা কিন্তু আমাদের প্রমাণিত।